দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। এই আয়োজনে থাকেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হাড় ক্ষয়, তার প্রতিরোধ এবং তার করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন লাইফস্টাইল বিশেষজ্ঞ ডাক্তার মনিরুজ্জামান, কোঅর্ডিনেটর কোয়ান্টাম হার্ট ক্লাব। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো হাড় ক্ষয় নিয়ে, এবং যদি বলি হাড় ক্ষয়ের চিত্রটা এখন বর্তমানে যেটা, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তিত। আগে আমরা চিন্তা করতাম যে 40 ঊর্ধ্ব যারা রয়েছেন বা 50 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের আসলে হাড় ক্ষয় হয়। তবে এখন ইয়াং জেনারেশনের মধ্যে যারা রয়েছেন 25-30 বছর বয়সী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই হাড় ক্ষয়ের প্রবণতাটা আমরা এখন দেখতে পাচ্ছি। আসলে এই চিত্রটা কেন এবং কি কারণে হচ্ছে, এটা দিয়ে একটু শুরু করতে চাই। হাড় ক্ষয় বেসিক্যালি এখন একটা লাইফস্টাইল ডিজিজ। যেহেতু লাইফস্টাইল ডিজিজ, এর পেছনের মূল কারণ হচ্ছে ভুল লাইফস্টাইল, ভুল খাদ্যাভ্যাস, এক্সারসাইজ না করা, সূর্যের আলোতে না যাওয়া, খালি পায়ে মাটিতে না হাঁটা। এই বিষয়গুলো আমাদের ডেইলি লাইফের সাথে জড়িত, কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করছি। 1, 2, এটি হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে যখন হরমোনাল চেঞ্জ হতে শুরু করে, অ্যাস্ট্রোজেন যখন কমে যেতে শুরু করে, বিশেষ করে মেনোপজের পর তখন হতে পারে। পুরুষদের ক্ষেত্রে একটা বয়সের পর টেস্টোস্টেরন হরমোন যখন লেভেল কমে যেতে শুরু করে। তারপর যেটি হচ্ছে স্টেরয়েড কেউ যদি দীর্ঘদিন খায়, এইসব ক্ষেত্রে হাড় ক্ষয় হতে পারে। আচ্ছা, নানান কারণ রয়েছে হাড় ক্ষয়ের, তা তো বললেন। নারীদের ক্ষেত্রে হচ্ছে হাড় ক্ষয় যখন হয়, সেটা বর্তমানে আপনারা কেমন দেখছেন যে কোন বয়সে আসলে নারীদের ক্ষেত্রে এই হাড় ক্ষয়ের প্রবণতাটা বেশি, বা কখন হচ্ছে বিশেষ করে সংখ্যা বেশি হচ্ছে 40+, কিন্তু এখন বিলো 40 এই রোগগুলো দেখা যাচ্ছে। ইভেন ডায়াবেটিস ধরা পড়ছে, উচ্চ রক্তচাপ ধরা পড়ছে, হৃদরোগ ধরা পড়ছে বিলো 40, তেমনই হাড় ক্ষয় আসছে বিলো 40। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে একটা বিশাল ভুল ঢুকে গেছে। আমরা প্রাকৃতিক খাবার থেকে সরে আর্টিফিশিয়াল ফুড, প্রসেসড ফুড, প্যাকেট ফুডের দিকে ঝুঁকে যাচ্ছি। কেউ যখন চিকেন ফ্রাই খাবে, একটা পরোটা খাবে, কি হচ্ছে তার ভিতরে কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা জিনিস যেটা হার্ট ঠিক রাখার জন্য প্রয়োজন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন K2, এই 3টা জিনিস যদি ঠিকমতো তার শরীরে প্রবেশ না করে, ধীরে ধীরে তার হাড় ক্ষয় হবে। এবং এই 3টি জিনিস নির্ভর করছে তার খাদ্যের উপর, সূর্যের আলোতে যাওয়ার উপর, এক্সারসাইজের উপর, সব কিছুর উপর। আচ্ছা, সূর্যের আলোর কথা কিন্তু আমরা বারবারই বলছি, এবং আমরা এটা জানি যে আমাদের বডিতে ভিটামিন ডি নিজে থেকেই তৈরি হয়। সেটা যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসি, তখনই কিন্তু আমাদের বডির স্কিন থেকে হচ্ছে গিয়ে আমাদের ভিটামিন ডিটা তৈরি হয়। তো সূর্যের আলোতে আসলে কখন, কোন সময়ের সূর্যের আলো আমাদের জন্য উপকারী? যেহেতু আমরা জানি সূর্যের আলোতে কিছু আলট্রাভায়োলেট রে থাকে যেটা স্কিনের জন্য ক্ষতিকর, তাহলে কোন সময়টুকুতে এবং কতটুকু সময় আমাদের সূর্যের কাছে একটু এক্সপোজ হয়ে থাকা দরকার? 2 থেকে 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিন, এবং সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তো বেটার হচ্ছে সকাল 10টার দিকে অথবা ওইদিকে বিকাল 3টার দিকে। এক্ষেত্রে আলট্রাভায়োলেট রেটা কম থাকবে, ক্ষতি করবে না, কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হবে। 15 থেকে 20 মিনিট ইনাফ। এবং তবে সবসময় মনে রাখতে হবে যে মুখটা ঢেকে যেতে হবে, অথবা সানস্ক্রিন ইউজ করতে হবে, নাহলে কালো হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। অর্থাৎ আমাদের হচ্ছে অন্যান্য যে বডি পার্ট, হাত পা রয়েছে, সেটা এক্সপোজ করে আমাদের অ্যাটলিস্ট 21% এক্সপোজ করতে হবে। আচ্ছা, বডি 21% এক্সপোজ করতে হবে। সেক্ষেত্রে নারীদের জন্য একটু সমস্যা, তারপরও যতটুকু সম্ভব এক্সপোজ করে বসতে হবে। পুরুষদের ক্ষেত্রে সমস্যা নেই, তিনি আরও বেশি করতে পারেন। যত বেশি এক্সপোজ করবেন তত তাড়াতাড়ি ভিটামিন ডি, বেশি মাত্রায় ভিটামিন ডি সিনথেসিস হবে। আচ্ছা স্যার, ভিটামিন ডির ডেফিসিয়েন্সির জন্য শুধুমাত্র হাড় ক্ষয় হচ্ছে তেমনটা নয়, কিন্তু আরও অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়ে থাকে। যেমন কিছু স্টাডিতে দেখেছি ভিটামিন ডি এর জন্য কিন্তু ডিপ্রেসিভ একটা যে নেচার, সেটাও কিন্তু তৈরি হচ্ছে, ডিপ্রেশন তৈরি হচ্ছে। আসলে যেটা হচ্ছে, রিসেন্টলি একটা স্টাডি দেখলাম যে বাংলাদেশে ভিটামিন ডি এর অভাব মহামারী আকার ধারণ করেছে, এবং একদম ছোট বাচ্চা থেকে কিশোর থেকে শুরু করে একদম বৃদ্ধদের প্রায় সবার ভিটামিন ডি এর অভাব। এবং ভিটামিন ডি এর অভাব হলে কি হয়? প্রথমত আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আচ্ছা, ভিটামিন ডি এর অভাব হলে টাইপ 1 ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যাবে। টাইপ 2 ডায়াবেটিস যদি থাকে, এটা সে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। আচ্ছা, 4 নম্বর যেটা হচ্ছে যে ভিটামিন ডি এর যদি কারো অভাব থাকে, সে যতই ক্যালসিয়াম খাক না কেন, তার শরীরে ক্যালসিয়াম থাকবে না। কারণ ক্যালসিয়ামকে স্টোমাক মানে ক্ষুদ্রান্ত থেকে শোষণ করার জন্য দরকার, এবং শরীরে ধরে রাখার জন্য দরকার ভিটামিন ডি। এবং আপনি দেখেন মার্কেটে যত ক্যালসিয়ামের প্রিপারেশন আছে, প্রত্যেকটির সাথে ভিটামিন ডি যুক্ত রয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি শুধু খেলে হবে না,
এটার জন্য দরকার আবার ভিটামিন K2। আচ্ছা, ভিটামিন K2 যদি প্রয়োজনীয় মাত্রা না থাকে তাহলে যেটা হবে কি যে এই ক্যালসিয়াম তখন হাড়ে না জমা হবে তার করোনারি ধমনীতে, এবং ফলে সেখানে ক্যালসিফ্লাইড ব্লক তৈরি হবে। আচ্ছা স্যার, ভিটামিন ডিটা কিভাবে খাবো বা কি সাপ্লিমেন্ট নিব, এই ধরনের প্রশ্ন রয়েছে আমার। তবে সময় হচ্ছে বিরতির, তারপর আবারও আসছি এই আলোচনায়। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি হাড় ক্ষয়ের তার করণীয় এবং প্রতিরোধ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মনিরুজ্জামান। স্যার, আমরা ভিটামিন ডি নিয়ে কথা বলছিলাম। আমাদের দেশে আসলে ভিটামিন ডি এর অভাবটা মহামারী আকারে ধারণ করেছে, যেমনটা আপনি বলছিলেন, এবং তার প্রতিফলে কি হচ্ছে সেটা আপনি বলছিলেন। তাহলে এই ভিটামিন ডির আমরা ক্ষয়টা কিভাবে পূরণ করতে পারি? সাপ্লিমেন্টও কিন্তু আমরা এখন নিয়ে থাকি বিভিন্ন। তো সাপ্লিমেন্ট নেওয়ার নিয়মটা আসলে কি? ভিটামিন ডির অনেকগুলো সাপ্লিমেন্ট বাজারে রয়েছে, সেগুলো আসলে কিভাবে খাবো বা তা কি আসলে আমাদের ক্ষয়ক্ষতিটা পূরণ করতে পারবে কিনা? প্রথমত যেটি হচ্ছে, সব সময় এটি আমাদের মানে লক্ষ্য থাকতে হবে যে আমি ন্যাচারালি কিভাবে সেই উপাদানটা নিতে পারি প্রকৃতি থেকে। আচ্ছা, সেই জন্য ভিটামিন ডি পাওয়ার জন্য প্রথমে যেটি হচ্ছে যে সপ্তাহে 3 থেকে 4 দিন সানবাথ, সূর্য স্নান করতে হবে। সকাল 10টা থেকে দুপুর 3টের ভিতরে, সকালের দিকে অথবা বিকেলের দিকে, অর্থাৎ 3টার দিকে 15 থেকে 20 মিনিট সানবাথ করতে হবে, এবং সেক্ষেত্রে শরীরে 21% এক্সপোজ করতে হবে, মুখটা ঢেকে রাখতে হবে। সানবাথ করতে হবে রেগুলার। আর যে খাবারগুলোতে ভিটামিন ডি আছে সেগুলো খেতে হবে, এবং সেগুলো হচ্ছে কী কী, যেমন সামুদ্রিক মাছে প্রচুর ভিটামিন ডি থাকে, মাছের তেলে থাকে, মাছের কলিজাতে থাকে, ডিমের কুসুমে থাকে, এবং দুধে থাকে যেগুলো ফর্টিফাইড, অর্থাৎ ভিটামিন ডি যুক্ত দুধ। এগুলো আমাদের মাঝে মাঝে খেতে হবে রেগুলার বেসিসে। আর যেটি হচ্ছে যে এক্সারসাইজ। স্যার, ভিটামিন ডি এর অভাব আছে বা অনেকে মনে করছেন যে আমার ভিটামিন ডি খাওয়া উচিত, তারা কিন্তু দেখা যায় কোনো চিকিৎসকের পরামর্শ না নিয়ে বা কোনো নিউট্রিশনিস্টের পরামর্শ না নিয়ে বাজার থেকে হচ্ছে ভিটামিন ডি কিনে নিয়ে আসছেন, সেই সাপ্লিমেন্টগুলো খাওয়া শুরু করেছেন। এবং আমরা জানি যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার কিন্তু নিয়ম আছে, সেই নিয়মটা একটু জানাতে চাই দর্শকদের, যে ভিটামিন ডি যখন আমরা খাওয়া শুরু করব সেটা আসলে কিভাবে খাবো, খাওয়ার নিয়মটা আসলে কি? ভিটামিন ডি কতটুকু প্রয়োজন, প্রতিদিন কতটুকু সাপ্লিমেন্ট নেওয়া উচিত, এটা নিয়ে প্রচুর বিস্তর মত পার্থক্য আছে। তবে বলা হচ্ছে ম্যাক্সিমাম 4000 IU পর্যন্ত নেওয়া যেতে পারে। 4000। তো আর মজার ব্যাপার, আমরা যেহেতু লাইফস্টাইলের কাজ করছি, যত জনের আমরা ভিটামিন ডি টেস্ট করতে দিয়েছি অধিকাংশই হচ্ছে বিলো 30, অর্থাৎ মানে ইনসাফিসিয়েন্সি। সেই জন্য একজন ব্যক্তি ব্লাইন্ডলি কিন্তু 1-2 মাসের কোর্স করতে পারেন। তিনি যদি 2000 ইউনিট দিনে 2টো করে খেতে পারেন, 1 মাস 2 মাস একটানা খেতে পারেন, অথবা 40,000 IU সপ্তাহে একটা করে তিনি 2 মাস 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি সপ্তাহে একটা করে এইভাবে খেতে পারেন। এটা 2 মাস শুরু করবে, 2 মাস খেতে, এবং 2 মাস পরে কি 2 মাস পর তিনি আবার একটু গ্যাপ দিয়ে মাঝে মাঝেই 1 মাস 2 মাসের জন্য 2000 ইউনিট একটা করে অথবা 2টা করে কিছুদিন খেতে পারেন। সারা বছরে আসলে ভিটামিন ডি খাওয়া উচিত। আচ্ছা স্যার, আপনি বলছিলেন আমাদেরকে যে ভিটামিন ডির সাথে আসলে কিছু এক্সট্রা সাপ্লিমেন্ট যুক্ত করতে হবে, না হলে আসলে ভিটামিন ডিটা তেমন কার্যকারিতা দেখায় না। কেটুর ব্যাপারে আপনি আমাকে জানাচ্ছিলেন। তো এখানে মানে লেটেস্ট যে রিসার্চ, যে প্রথমত ক্যালসিয়ামের 99% থাকে আমাদের হাড় এবং দাঁতে। আচ্ছা, তো ক্যালসিয়ামের অভাব হলে এফেক্ট হবে কি, প্রথমত হাড় এবং দাঁত ভঙ্গুর হবে, হাড় ক্ষয় হয়ে যাবে, হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে। এখন আমি ক্যালসিয়াম খেলাম, ক্যালসিয়াম পুরোটা অ্যাবজর্ব হবে না যদি সাফিসিয়েন্ট ভিটামিন ডি না থাকে। আচ্ছা, এবং এই ভিটামিন ডি শোষণ করতে সাহায্য করে, মানে ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে এবং রক্তে তাকে ধরে রাখতে সাহায্য করে। তো সেই জন্য ক্যালসিয়ামের সাথে যে ভিটামিন ডি নিতে হবে। আর এখন বলা হচ্ছে যদি আমি প্রচুর মানে ক্যালসিয়াম নিই, কিন্তু যদি ভিটামিন K2 না থাকে, তবে এই ক্যালসিয়াম আপনার হাড়ের বদলে জমা হবে রক্তনালীতে। সেই জন্য এখন দেখা যাচ্ছে যে করোনারি ধমনীতে যে ব্লকেজ হচ্ছে, এই ব্লকেজে ক্যালসিয়াম জমা পড়ছে, অর্থাৎ উপকারিতা থেকে অপকারিতাটা বেশি হয়ে যাবে। এই জন্য আমাদের পরিকল্পিতভাবে ভিটামিন K2 সমৃদ্ধ খাবার এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নেওয়া উচিত। স্যার, তাহলে এই প্রশ্নটা যখন চলে আসলো, তাহলে K2 আসলে আমি কোথায় পাবো, কোন খাবারগুলোতে K2 আছে? K2 আসলে সবচেয়ে বেশি পাওয়া যায় ফার্মেন্টেড ফুডে। ফার্মেন্টেড ফুড, বিশেষ করে জাপানি একটা ফার্মেন্টেড ফুড ন্যাট্টো বলা হয়, এটা ফার্মেন্টেড সয়াবিন। আচ্ছা, তারপর ফার্মেন্টেড বাঁধাকপি, অর্থাৎ যেটা ভিজিয়ে রেখে বা একটু গাজন প্রক্রিয়া করে, যেমন পান্তা ভাত একটা ফার্মেন্টেড একটা রাইস। হ্যাঁ, টক দই ফার্মেন্টেড ফুড, পনির, বিভিন্ন রকম হার্ড পনির, সফট পনির, এই পনিরে আছে, গরুর কলিজাতে আছে, গরুর মাংসে আছে, তারপরে হচ্ছে আপনার হাঁসের কলিজাতে আছে, টক দই আছে। আমাদের যেটা করতে হবে, ব্যালেন্স করতে হবে। এখন আমি যদি কেটুর জন্য প্রতিদিন গরুর মাংস কলিজা খাই, তো আমার হার্ট তো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কী করতে হবে, কিছু টক দই, কিছু পনির,
তারপর হচ্ছে ফার্মেন্টেড সয়া দুধ, ফার্মেন্টেড বাঁধাকপি, এইভাবে ব্যালেন্স করে খেতে হবে। আর এর পরেও প্রয়োজনে আমাদের সাপ্লিমেন্ট নেওয়া উচিত। এবং আমি মনে করি যে আফটার 40, যাদের বয়স আফটার 40, তাদের মাঝে মাঝেই 1 না 2 মাস ভিটামিন ডি এবং K2 একটি প্রিপারেশন মার্কেটে পাওয়া যাচ্ছে, এটা মাঝে মাঝে নেওয়া উচিত। কেন আমরা তো বলতে পারছি না তার হার্টে ব্লক আছে কিনা, আচ্ছা, তার ক্যালসিয়ামের ভিতর কি অবস্থা। এবং যেহেতু আমরা সরাসরি ডাক্তারের শরণাপন্ন খুব সহজে কিন্তু হই না, একটা রুটিন চেকআপের মধ্যে দিয়ে যেটা যাওয়ার আসলে নিয়ম রয়েছে সেটা কিন্তু আমাদের দেশের লোকজন তেমন একটা করে না, যেই পর্যন্ত কোনো সমস্যা না হয় তাছাড়া কিন্তু ডাক্তারের দ্বার প্রান্তে আমরা যাই না। স্যার, আমার আর প্রশ্ন আছে, সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপর আবার ফিরছি। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমাদের সাথে আছেন ডাক্তার মনিরুজ্জামান। আমরা কথা বলছিলাম হাড় ক্ষয় নিয়ে। আপনি খুব সুন্দর করে বিশ্লেষণ করে বললেন ভিটামিন ডির অভাবটা আসলে কীভাবে পূরণ করা যেতে পারে এবং পাশাপাশি আরও কি ভিটামিন সাপ্লিমেন্ট খেতে হবে। এখন একটু জানতে চাই ক্যালসিয়ামের কথা। যেহেতু ভিটামিন ডির কথা আসলে ক্যালসিয়ামের কথাটাও আসে, আমাদের হাড় তৈরিতে ভিটামিন ডি, ক্যালসিয়াম দুটোই কিন্তু প্রয়োজন হয়। তাহলে ক্যালসিয়ামের অভাব যদি কারো হয়ে থাকে সেটা সে কীভাবে পূরণ করতে পারে বা তার খাদ্যাভ্যাসে কী কী পরিবর্তন আসবে এরকম? ক্যালসিয়াম, আমাদের শরীরে যত ক্যালসিয়াম আছে এর 99% থাকে আমাদের হাড় এবং দাঁতে। তো সেই জন্য যখন ক্যালসিয়ামের অভাব হবে অবশ্যই তার হাড় এবং দাঁত এফেক্টেড হবে। সেই জন্য আমার যথাযথ পরিমাণ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রত্যেকদিন থাকা উচিত, মানে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। কারণ ক্যালসিয়াম থাকে 2 ধরনের খাবারে, একটা হচ্ছে প্রাণীজ খাবার, একটা উদ্ভিজ্জ খাবার। প্রাণীজ খাবার মেইন হচ্ছে আমরা মানে দুধ, তারপর হচ্ছে টক দই, পনির, ঘোল, মাঠা, এগুলোতে থাকে। আচ্ছা। আর তারপর যেটা হচ্ছে যে উদ্ভিজ্জ খাবার, চিয়া বীজ, মটরশুঁটি, ঘন সবুজ শাকসবজি, কমলা, সয়া দুধ, এগুলোতে ক্যালসিয়াম থাকে। আর যেটি হচ্ছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রতিদিন খাওয়ার পাশাপাশি আমাদেরকে অবশ্যই ভিটামিন ডি এর ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমরা পর্যাপ্ত ভিটামিন ডি আমার শরীরে আছে কিনা বা প্রতিদিন আমি সাপ্লিমেন্ট নিচ্ছি কিনা, সেই জন্য ব্লাইন্ডলি প্রত্যেকেরই ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ডি থাকা উচিত। এটা সবার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা স্যার, বাচ্চাদের ক্ষেত্রে একটু কথা বলতে চাই। বাচ্চাদের তো যেহেতু গ্রোয়িং পিরিয়ড থাকে এবং 5 থেকে 10 বছর বা 15 বছর যে বাচ্চারা, এই সময় তো তাদের গ্রোথের একটা সময় যাচ্ছে, তো তখন কি তাদের ভিটামিন ডি এর কোনো অভাব হতে পারে কিনা বা তাদের কি কোনো সাপ্লিমেন্ট প্রয়োজন আছে? কিছুদিন আগে আমার পরিচিত আমার কলিগের এক বাচ্চা, তার পা এলোমেলো হয়ে গেছে। চেক করে দেখা গেলো ভিটামিন ডি এর অভাব। কেন? এই বাচ্চাটা যে বাসায় থাকে স্যাঁতস্যাঁতে ওয়েদার, সে কখনো রোদে খেলার তার সুযোগ হয় নাই। তো কোনো বাচ্চা যদি প্রত্যেক দিন সে রোদে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তার ভিটামিন ডি এর অভাব হবে না। কিন্তু যদি সে একটা বক্সের ভিতরে থাকে, বক্স মানে হচ্ছে তার বাসা একটা বক্স, গাড়ি একটা বক্স, স্কুল একটা বক্স, এর বাইরে সে কোথাও দৌড়াদৌড়ি করার, সূর্যের রোদে মানে আলোতে যাওয়ার সুযোগ পাচ্ছে না, তার ভিটামিন ডি এর অভাব হতে পারে। ঢাকা শহরের চিত্রটা কিন্তু ঠিক এমনটাই। আমরা হচ্ছে যে বাসায় থাকি, সে বাসায় আমাদের এসি থাকে এবং সেই এসি নিচে আমরা থাকি, সূর্যের আলোটা তেমন আমরা আমাদের বাসায় ঢুকতে দেই না এবং সূর্যের আলোতে আমাদের বাচ্চাদেরকে তেমন খেলাধুলা করতে দেই না। স্কুলেও যখন যায় তখন সে বাচ্চাটা আসলে গাড়ি করে যাচ্ছে, তখন হচ্ছে এসিতে থাকছে এবং তখনও কিন্তু সূর্যের আলোটা তেমন সে পাচ্ছে না। স্কুলে যাওয়ার পরও তাই একই চিত্র দেখা যায়। তো আসলে এটা একটা হুমকি আমাদের নেক্সট জেনারেশনের জন্য, প্রত্যেকের স্বাস্থ্যের জন্য কিন্তু একটা হুমকি। তো তাদের জন্য আসলে আপনার কি বার্তা থাকবে? তারা এটা প্রতিরোধে কি করতে পারে? সেই প্যারেন্টসদেরকে, সেই বাবা মাদেরকে আপনি কি বার্তা দিতে চান? প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকটি বাচ্চাকে প্রতিদিন কিছু সময় রোদ্রে খেলতে দিতে হবে। আচ্ছা, এটা তার জন্য, তার ভবিষ্যতের জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য। 1, 2, সেই জন্য ন্যাচারাল সোর্স থেকে প্রত্যেক দিন সে ভিটামিন ডি পায়। সেই জন্য তাকে যে খাবার প্রতিদিন একটা ডিম, কুসুম সব ডিম খাবে, কিছু দুধ খাবে, টক দই খাবে এবং কাঁটা সহ সে ছোট মাছ খাবে, সামুদ্রিক মাছ খাওয়ানোর থেকে অভ্যাস করতে হবে, মাছের তৈলাক্ত মাছগুলো খাওয়ানোর অভ্যাস করতে হবে। অভ্যাসটা আসলে কিভাবে করাবেন? যেটা হচ্ছে বাবা মা যেটা খাবে, একটা ব্যাপার হচ্ছে যে বাবা মা যা খাবে সন্তান তাকে ফলো করবে। আর বাবা মা যদি চিকেন খায়, শুধু সবজি পড়ে থাকে, সে তো ছেলে তো তাকে ফলো করবে। অর্থাৎ বাবা মাকে খেতে হবে প্রত্যেকদিন বাদাম খাবে, বীজ খাবে, টক দই খাবে, সে আবার গ্রিন জুস খাবে, সবুজ মানে সালাদ খাবে, সন্তান তাকে ফলো করবে। কিন্তু স্যার, অভিভাবকরা কিন্তু এই ধরনের কমপ্লেনটাই বেশি করে থাকেন যে আমার বাচ্চা কোনোভাবে এগুলো খায় না, সে শুধুমাত্র দেখা যায় যে বাইরের খাবারগুলো রয়েছে সেগুলোই বেশি খায়। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি, একটু জানতে চাই তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে, তারা কিভাবে তাদের বাচ্চাদেরকে এই নিয়মের মধ্যে নিয়ে আসতে পারেন?
একটা ব্যাপার হচ্ছে কি যে এটার সমাধান আসলেই কঠিন। কেন? টিভি খুললে দেখতে পাচ্ছি সেখানে চিপসের অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে নানা রকম আপনার মানে অ্যাট্রাকটিভ কিছু। সে যখন বাইরে যাচ্ছে দোকানে চিপসের প্যাকেট ঝুলছে, নানা রকম অ্যাট্রাকটিভ কিছু, ফলে যেটা সে প্রভাবিত হচ্ছে। এখানে আসলে একটা আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। আমাদের সরকার থেকে এগুলোকে ব্যবস্থা, কোনো চিপস বা এই জাতীয় খাবারের অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দেওয়া বন্ধ করতে হবে। বাচ্চার কাছে বরং উল্টো এডুকেশন যেতে হবে যে এগুলো খারাপ, এই অ্যাড আসতে হবে টিভি থেকে। আর বাবাকে তাকে বলতে হবে যে এই খাবারগুলো খারাপ, এগুলো খাবা না। তাকে হেলথ এডুকেশন দিতে হবে, এবং প্রথম হেলথ এডুকেশন সে বাবা মার কাছে পাবে। স্কুলে আমাদের বিভিন্ন ক্লাসে এটা যোগ করতে হবে যে আনহেলদি ফুডস কোনগুলো, হেলদি ফুডস কোনগুলো। এইভাবে করে ধীরে ধীরে বাচ্চাদের মনের মধ্যে ঢুকাইতে হবে হোয়াট ইজ হেলদি, হোয়াট ইজ আনহেলদি। এটাই আমাদের জানতে হবে যে হেলদি খাবারের জন্য আমাদের আসলে প্রত্যেকের একটা এডুকেশন দরকার, প্রত্যেকের একটা শিক্ষা দরকার, যে হেলদি কোনগুলো, আনহেলদি কোনগুলো। এটা একদম ছোটবেলা থেকে শুরু করতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর করে আমাদেরকে অনেকগুলো তথ্য জানালেন এবং আমাদের স্বাস্থ্যকর খাবার কেমন হওয়া উচিত, লাইফস্টাইল কেমন হওয়া উচিত, এই বিষয়ে কথা বললেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।